লেখক জয়ন্ত অধিকারীর মুখোশধারী। ভাস্করদা আর ওনার স্ত্রী অনন্যা, ওনাদের সাথে আলাপ হয়েছিল কয়েক বছর আগে পুজোর সময়। নবমীর দিনে যখন সবাই মিলে খিচুড়ি খেতে বসেছিলাম একসাথে, সেই সময় আলাপ। ওদের সেদিন একসাথে আমি দেখেছিলাম পাশাপাশি বসে দুই মেয়ের সাথে খুনসুটি করতে করতে ভোগের খিচুড়ি খাওয়া। খুব ভালো লেগে গিয়েছিল ওদের। আমিও বসেছিলাম সামনে মুখোমুখি আমার বন্ধুদের সাথে। প্রবাসে থাকি, একটু আধটু লেখালেখি করি শখে, কখনো কখনো অর্থের বিনিময়ে। মোটামুটি নাম হয়েছে তখন আমার বন্ধুরাও যারা সেদিন পাশে ছিল তারাও সব উঠতি লেখক লেখিকা। ওদের সাথে পুজোর নতুন লেখালেখি নিয়ে আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম আমরা সবাই মিলে। আর তখনই হঠাৎ আমার চোখ চলে গিয়েছিল ওদের দিকে। আমাদের নিজেদের নিরস আড্ডা বাদ দিয়ে তাকিয়েছিলাম আমি ওদের দিকে। কি সুখী দাম্পত্য! সুখ যেন ওদের হাসি মজা নরম খুনসিটি দেখে আরও সুখী হয়েছিল সেদিন। ওদের দেখে আমারও হঠাৎ করে খুব বিয়ে করার ইচ্ছে জেগে ওঠে। এইরকম একজন জীবনে থাকলে আর এইরকম জীবন হলে কেন নয়? তাহলে বিয়ে আর বিয়ের পরবর্তী জীবন নিয়ে যা শুনি সবই মিথ্যে। আসলে সুখী থাকতে জানতে হয় আর দুজনকে এগিয়ে আসতে হয় একসাথে, এইভাবে। ঠিক আমার সামনে যারা বসে আছে ওদের মতো করে। তাহলে বিয়ের সার্থকতা, বিবাহিত জীবনের আস্বাদ লুটে পুটে উপভোগ করা যায়। প্রবাসে থাকার সুবাদে আর লেখালেখি করি এই পরিচিতির ফলে খুব সহজেই ওদের সাথে আলাপ হয়। আর সে নিরবিচ্ছিন্ন আলাপ বাড়তে বাড়তে বন্ধুতে পরিণত হয় খুব অল্প সময়ের মধ্যে। জানতে পারি অনেক কথা। জানতে পারি ভাস্করদার একটি চোখ পাথরের। অনেক দিন আগে ওনার কোম্পানিতে কাজ করতে গিয়ে একটা দুর্ঘটনায় ওনার একটি চোখ বেরিয়ে এসেছিল বাইরে। সেটাকে আর বাঁচানো যায়নি। সেই চোখটা কোটর থেকে বেরিয়ে আসার পরে কোনোভাবেই স্বাভাবিক করা যায়নি অস্ত্রোপচারের পরেও। সেই থেকে পাথরের চোখ ওনার বা চোখটা। আর অনন্যা, ওনার স্ত্রী ভাস্করদার থেকে প্রায় বছর 10-এর ছোট। 14 বছরের দাম্পত্যে স্বাভাবিকভাবে ওনাদেরও সন্তান আছে, দুটি মেয়ে। একটির বয়স 10 আর একটির বয়স 3। ছোট মেয়ে জন্মানোর আগে ওরা থাকতো জার্মানিতে। কয়েক বছর আগে ফিরে এসেছে দেশে। আর এখানে আসার বছর খানিকের মধ্যে ওদের কোল আলো করে আসে মুঠো মুঠো খুশি। ভাস্করদা আর অনন্যার মধ্যে প্রচণ্ড ভাব ভালোবাসা, প্রেম, আনন্দ। বাইরে থেকে আর হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে সেটাই মনে হতো আমার। আর ওদের সাথে গল্প করতে গিয়ে আড্ডা দিতে গিয়েও সেটাই ভেবেছিলাম। কিন্তু অনন্যার স্ট্যাটাসগুলো একজন পুরুষের বুকে সহজেই উত্তেজনা জাগিয়ে দিতে পারত, জেলে দিতে পারত কামনার আগুন তার মননে। খোলামেলা মিনি স্কার্ট বা বুকের সামনে ডিপ ভি কাট ড্রেসে একটু সামনের দিকে ঝুঁকে মোহময়ী সাজে ফটো দিত। মাঝে মাঝে নিজের রমণী সুলভ শরীরের ওপরে চাপিয়ে নিত শর্ট ড্রেস। হাঁটুর অনেক ওপরে বিপজ্জনকভাবে শেষ হয়ে যাওয়া পুরু মসৃণ নগ্ন উরুর আহ্বান করতে থাকা আমার চেনা পরিচিত অনন্যাকে অন্যরূপে দেখে নিজের মধ্যেও এক অন্য ধরনের অস্বস্তি ফুটে উঠত। ওর নরম পেলব বুকের ঘন গহীন রহস্যের ভাজে বা মোহময়ী লাস্যে আমিও যে মাঝে মাঝে নিজেকে হারিয়ে ফেলতাম না, এটা অস্বীকার করলে ভুল হবে। মাঝে মাঝে মনে হতো ভাস্করদা কিছু মনে করে না, রেগে যায় না? এইরকম সব ফটো দিয়ে সবার সামনে নিজেকে মেলে ধরা কেন, কিসের জন্য? তারপরে আবার নিজেকে শাসন করতাম আমি, কেন নয়? ভাস্করদা নিশ্চয়ই জানে। আর আমি বা কেমন? অনন্যা একজন পূর্ণবয়স্কা নারী হিসেবে স্বাধীন। ওর নিজের মন শরীরের ওপরে ওর নিজের অধিকার। আমরা বা এই সমাজকে কি বলছি, কে কি ভাবছি, সেটাতে ওর তো কিছু যায় আসে না। আর সেটা ঠিক ও নয়। ছোট্ট একটা জীবন, আনন্দে নিজের মতো করে ভালো থাকাটাই কাম্য। ভাস্করদার নিজেরও প্রশ্রয় নিশ্চয়ই আছে। আর যদি নাও থাকে, তবে আজকের দিনে এই সময় দাঁড়িয়ে অনন্যা নিশ্চয়ই ভাস্করদার অধীনস্থ কোনো দাসী নয়। এছাড়া ভাস্করদা বলেছিল অনন্যা জার্মানিতে থাকার সময় কিছুদিন মডেলিং করেছে। ও আবার সেই জগতে ফিরতে চাইছে। বিয়ের আগে অনন্যার বাপের বাড়িতে শাড়ি ছাড়া কোনোদিন ওকে কিছু পরতে দেওয়া হয়নি। তাই আমি চেষ্টা করি ওর সব শখ আহ্লাদ পূর্ণ করার। আমি নিজেকে ধিক্কার দিয়েছিলাম নিজের ওই সব অনভিপ্রেত অনধিকার চর্চার জন্য। ধীরে ধীরে আমি ওদের অনেক কাছের হয়ে উঠেছিলাম। নিজের পরিবারের মতো হয়ে উঠেছিল ওরা। কাজের জন্য সবসময় দেখা সাক্ষাৎ না হলেও মাসে একবার আমরা সবাই মিলে আড্ডা গানে মেতে উঠতাম। আর অনন্যা আমার থেকে বছর 3-এর ছোট হওয়ার জন্য ও অনেক কিছু কথা আমার সাথে ভাগ করেও নিত। আমার সাথে অনেক বেশি স্বচ্ছন্দ ছিল। আমার সাথে মাঝে মাঝে আদি রসাত্ম কথার মোড়কে ঠাট্টা ইয়ার্কিও করত। আর আমার অনাগত ভবিষ্যতের স্ত্রীকে আমি কিভাবে আদর করব, ভালোবাসবো, এইসব নানান কথা নিয়েও হাসাহাসি করত। মাঝে মাঝে আমার লেখার কিছু চরিত্রদের মধ্যে ও নিজেকে খুঁজতে চেষ্টা করত। আবার কোনো কোনো চরিত্রের কথা বলে জানতে চাইতো এরকম কেউ ছিল কিনা আমার জীবনে কখনো।
এভাবে কেটে যাচ্ছিল সময়। সবকিছু ঠিক থাকলেও আমার মনে হতো যে কোথাও যেন কোনো একটা ছন্দ ঠিক মিলছে না। তবে সেটা নিয়ে আমি কোনোদিন কিছু ভাবতে চাইনি। সবার জীবনে কিছু না কিছু অতীত থাকে, সব কিছু কি খুঁড়ে বের করা উচিত? আর সেই সময় হঠাৎ এলো অতিমারি, আর সেই অতিমারির জেরে সারা দেশে লক্ষ লক্ষ মানুষের মতো ভাস্করদাও কাজ হারায়। প্রায় 9 মাস ঘরে বসেছিল ভাস্করদা। অনন্যা নিজের অ্যাকাউন্টে জমানো লাখ চারেক টাকা দিয়ে ওই সময় সংসার সামলায়, আর ভাস্করদা বাড়ির লোনের টাকা, মেয়েদের স্কুলের ফি, গাড়ির লোন এইসব মেটাতে থাকে। এর মধ্যে ওদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে আমার খুব ভালো লাগতো। অনন্যা আর ভাস্করদা একসাথে নাচছে, ভাস্করদা রান্না করছে, মেয়েদের সাথে খেলছে, কখনো দুজনেই একসাথে ঘোরা হচ্ছে, আর মেয়েগুলো ওদের পিঠে চড়ে ঘুরছে। এর মধ্যে একদিন সকালে হঠাৎ অনন্যার ফোন। আমি আমার অফিসের কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলাম, তখন সবে স্নান সেরে বাইরে এসেছি। ফোন ধরার পরই অনন্যার উত্তেজিত গলা, খুব ভালো খবর আছে, তোমার ভাস্করদা চাকরি পেয়ে গেছে। বাহ, খুব ভালো খবর তো অনন্যা। ভালো, কিন্তু দেখো, আগেও পেতো বছরে প্রায় 20 লাখ। ও তো কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ছিল, কিন্তু এখনও পাবে বছরে 11 লাখের কাছাকাছি। আর আবার কাজের জন্য এই শহর ছেড়ে প্রায় 3.5 ঘন্টা দূরে প্রত্যন্ত এক প্রান্তে ওকে থাকতে হবে। প্রতি শনি রবিবার বাড়িতে আসতে পারবে, ওটাই আমার। সে ঠিক আছে, এখন এই অবস্থায় লোকজন এমনিতে চাকরি পাচ্ছে না, সেখানে ভাস্করদা আর তোমার 9 মাসের লড়াই, আর এই সময় এই টাকাটাও এমন কিছু কম না। তুমি আটকিও না ভাস্করদাকে, কয়েকদিন পরে আবার ঠিক ভালো একটা চাকরি পেয়ে যাবে। মার্কেট ওপেন হোক আগে, তা ঠিক, সে ভরসা আছে আমার ওর ওপরে। আরও কিছুটা সময় কথা বলে আমি ফোন রেখে অফিসে বেরিয়ে যাই। এর কয়েকদিন পরে ভাস্করদা চলে যায় নতুন জায়গাতে। সেখানে প্রথমে ট্রেনিং আর তারপর কাজ, সব কিছু নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়ে ভাস্করদা। আর তখন হঠাৎ করে এক নতুন পৃথিবী খুলে ধরা দেয় চোখের সামনে, আমার চোখের সামনে। ধীরে ধীরে অনন্যার স্ট্যাটাস পরিবর্তিত হতে শুরু করে। আগে যে অনন্যাকে আমি শাখা পলা সিঁদুর গয়না ছাড়া দেখিনি কখনো, সেই অনন্যা এখন সব ছেড়ে নতুনভাবে নিজেকে মেলে ধরেছে। আগেও শর্ট ড্রেস বা হট ড্রেস পরলেও শাখা পলা সিঁদুর গয়না সব পরেই থাকতো। এখনকার ওর ফটো দেখে মনে হতো ও উড়তে চাইছে, যেটা ও আগে পারেনি। আমি ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু কিছুই জিজ্ঞেস করিনি, আসলে করতে পারিনি। যদিও জানার একটা অদম্য কৌতূহল হচ্ছিল আমার, কিন্তু নিজে থেকে অনন্যাকে ফোন করে সেসব জিজ্ঞেস করতে পারিনি। এক শনিবার ভাস্করদা আসার পরে আমি পরের দিন সকালে হাজির হই ওদের বাড়িতে। জানতে পারি সকাল সকাল ভাস্করদা বেরিয়েছে নিজের হাতে মাছ কিনে আনবে বলে। সেই সময় আমি বসে বসে মেয়ে দুটোর সাথে খেলছিলাম। অনন্যা একটু পরে এসে বসলো আমার পাশে। নানান কথায় হঠাৎ অনন্যা বলে ওঠে, তুমি তো লেখালেখি করো, তোমার মনের ভাবনা অনেক বেশি সুদূর প্রসারী। আমাকে একটা কথা বলো তো, বাইরে থেকে যা দেখা যায় সেটাই কি সবসময় সত্যি হয়? মানে কি বলতে চাইছো অনন্যা? তোমার কি মনে হয় আমি খুব সুখী, খুশি? আমার তো সেটাই মনে হয় অনন্যা। তোমাদের দুজনকে একসাথে দেখে আমার সব সময় তাই মনে হয়। জানো, ভাস্কর আমাকে বিয়ের পর খুব খুব অপমান করতো আমার গায়ের রং নিয়ে। ওর বন্ধুদের সামনে পার্টিতে আমাকে কাজের লোক বলেছে একাধিকবার। ও আমার রূপ নিয়েও তুলনা করে। ও বলে যে ওর বন্ধুদের বউগুলো কি স্মার্ট, কি সুন্দর, ফর্সা, আর আমি নাকি গেও। কিন্তু তবু আমি ওকে ভালোবেসেছি, ওকেই ভালোবেসেছি। ও যে এখন এখানে থাকে না, আমার খুব ভয় করে। কেন জানো? ওর তো আবার প্রতি রাতে আমার সাথে, কখনো কখনো আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে, মানে আমাকে না হলে ওর চলে না। জানি না ওখানেও কিভাবে আছে। ওখানে ভালো স্কুল থাকলে আমি চলে যেতাম মেয়ে দুটোকে নিয়ে। আমি কিছু না বলতে পেরে চুপ করে থাকি, এটা ওদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি কি বলবো, আর সেটা বলাটাও শোভনীয় নয়। অনন্যা আবার বলে ওঠে, আচ্ছা আমি যদি এখন কাউকে ভালোবাসি, কেউ যদি বলে সে আমাকে ভালোবাসে, আমার কি করা উচিত? তুমি তো লেখালেখি করো, তোমার গল্পে এই রকম সম্পর্কের কাটাছেঁড়া করো। বলো না কি করব আমি? আসলে আমি না বর্তমানকে নিয়ে থাকতে চাই। আমি অতীতে কি হয়েছে সেই সব নিয়ে না ভাবতে চাই, না মনে রাখতে চাই। তবুও হঠাৎ করে যখন পুরনো কেউ ফিরে এসে আবার আমাকে উদ্বেলিত করে তুলেছে, সে আবার যখন আমাকে বিচলিত করেছে, তখন আমিও যেন কিরকম একটা হয়ে যাচ্ছি। বিয়ের আগে আর একজন আমাকে খুব পছন্দ করত। ওর চোখে আমি ছিলাম ওর রাজকন্যা, ওর পরী। ও কখনো আমাকে আমার রূপ নিয়ে বা গায়ের রং নিয়ে কিছুই বলেনি। ও শুধুই আমাকে, আমার এই নারীত্বকে ভালোবেসেছিল। কিন্তু বাড়ি থেকে সে সম্পর্ক মেনে নেয়নি। আর তাছাড়া ওই ছেলেটাও তখন বেকার ছিল, কিছুই করতো না। আজ এত বছর পরে ও ফিরে এসেছে, আর ওর চোখের ভাষায় আমি আবার সে পুরনো আমাকে খুঁজে পেয়েছি। আর ওর সাথে যখন কথা বলি তখন আমার ভাস্করের কথা মনে পড়ে। ভাস্কর আমাকে ভালোবাসে, আমিও। কিন্তু তারপরেও তো আমাকে ভীষণ
অপমান করে, আজও করে মাঝে মাঝেই সেই এক অভিযোগ। ছোটবেলায় মা আমার সাথে ওরকম করতো, আর তারপর বিয়ের পর যখন ওই জার্মানিতে থাকতাম ওখানেও, আর এখানে ফিরে আসার পরেও। কিন্তু কেন অনন্যা, তুমি বা এত কিছু সহ্য করলে কেন? বিয়ে মানে কি কি মনে হয় তোমার? তুমি তো লেখায় নারী পুরুষের সম্পর্ক নিয়ে লেখালেখি করো, প্রেমের গল্প, ভালোবাসার উপাখ্যান বর্ণনা করো, কিন্তু সব গল্পেই শেষে এসে হ্যাপি এন্ডিং হয়, হয় বিয়েতে বা সেই রকম স্বপ্ন নিয়ে। সত্যি কি তাই হয়? হয় না। বিয়ের পরের সম্পর্কে টানাপোড়েন নিয়ে লিখতে তোমরা ভয় পাও কেন? ওহ, তোমাকে বলে তো কোনো লাভ নেই, তুমি তো বিয়েই করনি। সেই জায়গাতে না এলে বুঝবে না। বিয়ে আমার কাছে এখন একটা শেকলের মতো মনে হয়, সত্যি বলছি। ওইভাবে তাকিও না আমার দিকে। মা বাবা, ভাই বোন, দিদি দাদা বা নিজের বলতে যাদের আমরা বুঝি, যাদের সাথে ছোট থেকে বেড়ে উঠি, একটা বয়সের পরে তারাও দূরে চলে যায় আমাদের থেকে। তাহলে এই বিয়ে নামক সামাজিক তেতো পাচন যেটা জোর করে গিলতে হয় সবাইকে, সেটা গিলে কেন আমরা সবাই ভাবি যে যার সাথে বিয়ে হয়েছে তার সাথে সারা জীবন থাকতে হবে, তাকেই প্রতিদিন প্রতি রাতে সহ্য করে যেতে হবে ইচ্ছে না হলেও। আর তারপর তো সন্তান চলে আসে, তখন আরও বাঁধনে জোর করে জড়িয়ে যাওয়া। তখন ওই ছোট্ট বাচ্চাগুলোর সুখে আমাদের সুখ, ওদেরকে ঘিরে জীবন আবর্তিত হতে থাকে। এটাই কি জীবন? পৃথিবীর সবথেকে উন্নত মানুষের কি এভাবে বাঁচা উচিত? আর চলে গেলাম না কেন? তোমার জন্য, তোমাদের মতো মানুষের জন্য, এই সমাজের জন্য। কারণ এই সমাজ তখন বাঁচতে দেবে না একা একা। একা নারী মানেই শুধু নারী কেন, একা একটা পুরুষ মানুষেরও একটা বয়সের পরে নিজের ইচ্ছেতে বাঁচার অধিকার নেই মনে হয়। মাঝে মাঝে মনে হয় মানুষ হয়ে জন্মানো সব থেকে বড় অভিশাপ। তবুও আমি খুব ভালো আছি। এই দেখো, হাসছি, গাইছি, আড্ডা দিচ্ছি, সুন্দর করে সেজে নিজেকে সাজিয়ে তুলি প্রতিদিন, ফটো তুলি। কেন জানো? নিজেকে ভালো রাখার জন্য, অন্যের জন্য না। ওইভাবে নিজেকে যখন দেখি তখন মনে হয় এই তো আমি খুব ভালো আছি। আমি কিছু বলতে পারিনি আর আলাদা করে। কোনো রকমে দুপুরের খাওয়া শেষ করে ফিরে এসেছিলাম আমি। ভাস্করদা চলে যায়। আমাকে ফোন করে বলেছিল এবার প্রায় মাসখানেক আসতে পারবে না। অনন্যাকে বলে দিয়েছি এখানে এই কোম্পানিতে অনেক কিছু হবে, বাইরে থেকে কনসালটেন্ট আসবে, ওদের সাথে ওঠা বসা, ট্রেনিং দেওয়া। বুঝতেই পারছো, অনন্যার বাচ্চাদের যদি কিছু লাগে একটু ওদের পাশে থেকো কেমন? তুমি তো আমার বাড়ির লোক, তোমাকে না বলে আর কাকে বলবো বলো? আমি ওদের পাশে থাকবো বলেছিলাম। সেই ঘটনার কয়েকদিন পরে হঠাৎ অনন্যার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস পরিবর্তিত হতে শুরু করে। দেখলাম অন্য একটি ছেলের সাথে অনন্যার ছবি। কোনো ছবিতে সে ছেলেটির বুকে মাথা রেখে চোখে চোখ রেখে, ছেলেটির হোটেলের রুমে একসাথে তোলা ফটো। কোনোটা দুজনের নাকে নাক লাগিয়ে, গালে গাল লাগিয়ে, এমনকি ঠোঁটের গভীরে ঠোঁটের স্পর্শ। ছেলেটি সুদর্শন, ভীষণ সুন্দর দেখতে। আর আমাদের অনন্যা তো সবসময় ব্ল্যাক বিউটি। ছেলেটি নেভিতে কাজ করে, অনন্যার সেই বন্ধু। ফেসবুকে অনেকদিন পরে আলাপ ওর অনন্যার সাথে দেখা করার জন্য এসেছে। কয়েকদিন আগে যখন ভাস্করদা এসেছিল তখন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াও করতে গিয়েছিল। ভাস্করদা কি কিছুই বোঝে না? আমি বুঝলাম এই বন্ধুই তাহলে অনন্যাকে উঠতে শেখাচ্ছে। অনন্যাও হয়তো অনেক অপূর্ণ শখ আহ্লাদ পূর্ণ করছে ওকে কাছে পেয়ে, আরও নিজেও মেলেছে ডানা নতুন করে। ওর নানান সুখী ফটো স্ট্যাটাস তো তাই বলে। অনেক ভয়ে ভয়ে অনন্যাকে ফোন করেই ফেললাম একদিন। অনন্যা ফোন ধরেই বলে, তোমার ফোনের জন্য অপেক্ষা করছিলাম। আমি কি ভুল করছি? কেন কেন তোমার মনে হচ্ছে যে তুমি ভুল? আমি জানি না, আসলে ভাস্কর আমার সাথে এত কিছু করেছে, সব কিছু তো সবাইকে বলাও যায় না। তুমি লেখালেখি করো বলে হয়তো কিছু বুঝতে পেরেছো আগেই, যে আমাদের মধ্যে সব কিছু থেকেও আসলে কোনো কিছুই ঠিক নেই। ভাস্করের ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু তবুও ভাস্কর যখন আমার কাছে আসে, আমাকে টেনে নেয় ওর কাছে, সেই সব অপমানের কথা মনে চলে আসে আমার। আমি কেমন যেন একটা হয়ে যাই। আর ওই অনিশ, ওই ছেলেটা আমাকে সম্মান করে, আমাকে শ্রদ্ধা করে। ও যে আমার কাছে এসেছে বা আমি ওর কাছে যাচ্ছি, সেটাও কিন্তু আমার নিজের ইচ্ছেতে হচ্ছে। ও আমাকে জোর করেনি। এত বছর পরেও আজও আমাকে ভীষণ ভালোবাসে। আমি কেমন যেন একটা হয়ে যাচ্ছি, ওকেও ছাড়তে পারছি না, আর ভাস্করকেও মনে হচ্ছে ঠকাচ্ছি। আমি না, আর কোনো কথা হয়নি অনন্যার সাথে। ও ফোন রেখে দেয়, আর দেখাও হয়নি ওদের সাথে। আমি আসলে দূরে সরে গিয়েছিলাম জোর করে। মনে হয়েছিল বাজে ঝামেলা, কিন্তু তবুও সম্পূর্ণভাবে মুছে ফেলতে পারিনি সেই ঘটনাগুলো। অনেক প্রশ্ন ভিড় করে দানা বাঁধে ভেতরে। আমার মনের গভীরে মাঝে মাঝে আলোড়ন তোলে সেই সব প্রশ্ন। সত্যি কি সব কিছু এত সহজ? অনন্যা কি সত্যি সুখী এই ছেলেটার সাথে? আর ভাস্করদাকে অনন্যা সব কিছু জানিয়েছে? ভাস্করদা কেন মেনে নিচ্ছে সব কিছু?
ভাস্করদা তো মনে হয় জানে, কারণ এখন ভাস্করদার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখে মনে হয় নিজের আগের সব রকম কাজের জন্য অনুতপ্ত, ক্ষমা চাইছে অনন্যার কাছে। তবুও তো অনন্যা ওই ছেলেটার সাথে একের পর এক ফটো দিয়ে যাচ্ছে। অনন্যার ফ্ল্যাটেও তোলা কিছু ভীষণ ঘনিষ্ঠ ফটো। ওদের মেয়েরা, ওরা কিভাবে আছে এই পরিবেশের মধ্যে? কোনটা দরকার জীবনে? নিজের সুখ, না সংসারের সুখ, না পরিবারের অন্য মানুষের সুখে সুখী হওয়াটাই আসল কথা। তাহলে আমরা মানুষ হিসেবে কি সত্যি স্বাধীন? নিজের ইচ্ছেতে যদি কিছু নাই করতে পারি, তাহলে আমার সাথে আর একটা রোবটের মধ্যে কিসের পার্থক্য? আর এর সাথে আরও একটা প্রশ্ন উঠে আসছে, যখন আমি দেখছি অনন্যাকে ওই ছেলেটার সাথে, আমার গায়ে জ্বালা হচ্ছে কেন? কখনো ভীষণ ভালোও লাগছে, ইচ্ছে করে দেখতে থাকি ওদের, আর কল্পনার ভেলায় ভাবতে থাকি ওরা কি কি করেছে দুজনে একা একা ঘরের চার দেওয়ালে, হোটেলের রুমে। মাঝে মাঝে ওই ছেলেটার জায়গায় বসিয়ে নিচ্ছি নিজেকে। একবার মনে হতো অনন্যা আমাকে কেন একবারও আমাকে ডাকেনি? আমিও যদি থাকতাম ওর পাশে ওই ছেলেটার জায়গাতে, ওকে যদি আমিও ভালো ভালো কথা বলতাম, অনন্যা কি আমার প্রতি এভাবে ঝুঁকে যেত? নাকি আমিও ওর মতো সব কিছু থেকে মুক্তি চাই, মনের কোনো কোনায় ওইভাবে উঠতে চাই, সব কিছু ভুলে, সব কিছু পেছনে রেখে, মুক্ত পাখির মতো? কিন্তু আমি বা কেন ভাবছি এই সব কথা? অনন্যার মনের কোনো জায়গাতে আমার জন্য সেরকম কিছু নেই নিশ্চয়ই। ওরও মন বলে একটা ব্যাপার আছে, ওরও পছন্দ অপছন্দ নিশ্চয়ই আছে। মানুষ মাত্রই আসলে বহুগামী। এই সমাজ জোর করে তাকে একটা বাঁধনের মধ্যে রেখে শাসন করছে। কোনো দিন কি সেই বাঁধন ভাঙবে? যারা পারে তারাই সমাজের চোখে, আমাদের চোখে, তোমার আমার সবার কাছে খারাপ লোক, বাজে মেয়ে, বাজে ছেলে। তাহলে আমাদের সব চিন্তা ভাবনা ভুল। এতক্ষণে বুঝেছি, এবার বুঝলাম নীলুদা। কিন্তু আপনি শুধু এই কারণে লেখা ছেড়ে দিলেন, এটা কোনো কারণ হলো? আশেপাশে বসে থাকা সবার দিকে তাকিয়ে হেসে ফেললাম আমি। বললাম আমি, না না শিনা, শুধু সেটা না। দেখ, মনে মনে আমি জানি যে অনন্যা যেটা ভেবেছে, যা বলেছে, সেটা ভীষণভাবে সত্যি। কিন্তু তবুও আমি সেটা বুঝে জেনে মেনে নিয়ে অনন্যার এই মুক্তি বা যুক্তি মেনে নিতে পারিনি। কোথাও যেন আমার নিজের সংস্কার, নিজের চিন্তাভাবনা সেই যুক্তি মেনে নেওয়ার অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল সেদিন। আর তখন মনে হলো যে তাহলে আমার এই লেখালেখির মধ্যে সার্থকতা কোথায়? প্রথম দিকে অনেক প্রেমের গল্প লিখলেও পরে তো সম্পর্কের এইসব কঠিন রূঢ় বাস্তব নিয়েও লিখেছি। সেখানে দেখিয়েছি নারীর নিজের মুক্তির কথা, তার নিজের জীবনে নিজের শর্তে বেঁচে থাকার কথা বলি আমি। অনেকেই বলে যে গল্পে, উপন্যাসে আমি ভীষণ সত্যি কথা বলছি, এটাই হওয়া উচিত। কিন্তু যখন নিজের দিকে দেখছি, তখন দেখতে পাচ্ছি সেসব কিছুই শুধুই লেখার জন্য লেখা। ভাবি, আমার সাথে যদি সত্যি এরকম কিছু হয়, আমি সেটা মেনে নিতে পারবো সেই নারীকে নিজের মতো করে বাঁচতে দিতে? নাকি তাকে আটকানোর জন্য ভেতরের পশুটাকে বের করে এক অন্যায় যুদ্ধে মেতে উঠবো তার সাথে? বারবার প্রশ্ন করেছি নিজের জীবনে, কেন আমি সেটাকে মানতে পারছি না? যখন অনন্যাকে ওইভাবে দেখছি, ওর কথাগুলো অনুভব করছি, তখনও কেন বারবার মনে হচ্ছে যে ভাস্করদার সাথেও ভুল করছে, ভাস্করদার সাথেও অন্যায় করছে। অথচ ভাস্করদা ওকে দিনের পর দিন, মাসের পর মাস মানসিকভাবে আঘাত করে ওকে ভেতর থেকে ভেঙে দিয়েছে। সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, তবুও কেন মেনে নিতে পারিনি সেটা? কেন জেলাসি ফিল করেছি ওকে দেখে? সেটা কি আসলে এই সমাজের জন্য? এই সমাজ ছোট থেকেই যে শিখিয়েছে একটা কথা, নারী ছলনাময়ী, আর কোনো নারী যদি নিজের মতো করে বাঁচতে চায় নিজের ইচ্ছেতে, তাহলে সে খারাপ। আর আমরা ভেবে নিই যে সেই নারী সহজলভ্য আর পুরুষের মনোরঞ্জনের জন্যই তো সে আছে। তাকে যেরকম খুশি ব্যবহার করা যায়, যেরকম খুশিভাবে তার সাথে কথা বলা যায়, যেরকমভাবে ইচ্ছে আচার আচরণ করা যায় তার সাথে। আসলে মনের মধ্যে গেঁথে দেওয়া হয় যে সেই ছোট থেকে একটা নারীর পরিচয়, সে হলো নারী। আর তাই মানুষ হওয়ার আগেও তার একটাই গুরুত্বপূর্ণ পরিচয়, সে নারী। সেই চিরাচরিত ধ্যান ধারণাই কি এর পেছনে রয়েছে? আসলে আমরা অনেক কিছু বলি, ভাবি, লিখি। হতেই পারে একদিন তোমাকে তোমার বেটার হাফ বলে ওঠে হঠাৎ করেই। তোমার সাথে থাকতে থাকতে আমি সংসারের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছি। আমি নিজের মতো করে বাঁচতে চাই, একা থাকতে চাই, বা অন্য কোনো একটা মানুষের সাথে থাকতে চাই। তুমি কি পারবে সেটা মেনে নিতে? কেউ কি পারে? বলে তাকাই আমি বাকি সবাইয়ের দিকে। সবাই চুপ করে আছে, কারোর মুখে কোনো কথা নেই। বলে উঠি আমি, পারবে না। আর তাকে আরও জোর করে নিজের কাছে ধরে রাখতে চাইব, আরও নিজের অধীনে রাখার জন্য যা কিছু করার দরকার হয় সব কিছুই করব। কেন আমরা ভাবতে পারি না যে সেও আর একজন মানুষ, তার নিজের ইচ্ছে অনিচ্ছে, চাওয়া পাওয়া, ভালো লাগা খারাপ লাগা থাকতেই পারে, আর সেটা নিয়েই সে সম্পূর্ণ একজন মানুষ। কিন্তু এই সব কথাগুলো লিখতে বা গল্পের মধ্যে বা উপন্যাসে খুব ভালো লাগে। নিজের জীবনে এলে বোঝা যায়
আমরা সবাই আসলে হিপোক্রিট। আমাদের চরিত্রের মধ্যেই রয়েছে এই বৈপরীত্য। আমরা একরকমভাবে নিজেদের দেখাই, একরকমভাবে ভাবি নির্জনে, আর নিজের কাছের মানুষের সাথে অভিনয় করি। সবাই আমরা মুখোশধারী। আর আমরা যারা একটু আধটু লেখালেখি করি, কবিতা লিখি, আমরা তো মনে হয় আরও বেশি অপরাধী। কারণ আমরা খাতায় ডিজিটাল মাধ্যমে অনেক কিছুই বলি যা আমরা নিজেরা হয়তো হয়তো বিশ্বাস করি না। নিজেদের জীবনে সেরকম কিছু হলে সেটা মেনেও নিতে পারবো না, কিন্তু মনে মনে চাই যে এরকম হোক। বা লেখায় যেদিন আমি সেটা বুঝলাম সেদিন থেকে আমার লেখা বন্ধ হয়ে গেছে, কারণ আর আমি মিথ্যে কথা লিখতে পারছি না। সিনা জিজ্ঞেস করে, তাই কি কোনোদিন আপনি বিয়েও করেননি? তাই কি আজও আপনি ওয়ান অফ দ্য মোস্ট এলিজেবল ব্যাচেলার রাইটার? হো, ভালো বলেছ সিনা। না, সেটা নয়। তবে আমি অভিনয় করতে পারবো না, তাই যেরকম আছি ভালোই আছি, আর বর্তমানকে নিয়েই বাঁচি। এই সময়ের সুখ, আশা, ভালোবাসা, প্রত্যাশা, আবেগ, প্রেম এইসব নিয়েই আছি। মুখোশটা নামিয়েই রেখেছি, আর পরবো না কোনো দিন। ধীরে ধীরে বেরিয়ে এলাম আমি সম্বর্ধনা সভা থেকে। পেছনে সবাই তখনও বসে বা দাঁড়িয়ে। ভেতরে বসা নামি দামি সাহিত্যিকেরা হয়তো ভাবছে আমার কথা, হয়তো মনে মনে খুশি হচ্ছে, হয়তো বা আমাকে পাগলও বলছে। তবে আজ আমি নিজের কাছে পরিষ্কার, নিজের বিবেকের কাছে। সেখানেই আমার মুক্তি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।